Drinking alcohol and smoking is injurious to health. একদিন আমি যখন বাগানে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম, সেই সময় সবার নজর এড়িয়ে হেবেনা গাছের বিষাক্ত রস আমার কানে ঢেলে দেয় ক্লাডিয়াস। আর ক্লাডিয়াসের ওই চক্রান্তে তাকে সাহায্য করেছে আমার স্ত্রী, মানে তোমারই গর্ভধারিণী মা গাট্রিড। না, একেবারেই না। আমি তোমায় মোটেও ভুলিনি। মহান যিশুর নামে শপথ করে বলছি, আমি তোমায় ভুলিনি। তুমি আমার সেই গর্ভধারিণী মা, ডেনমার্কের রানী, আর এখন আমার বাবার ভাইয়ের স্ত্রী। শয়তান, পাগল, তোর জন্য আজ আমার বোনে এই হাল। তুই আমার সব শেষ করে দিয়েছিস, আমার জীবনটা তছনছ করে দিয়েছিস তুই। তোকে তো আজ আমি... ওরে, কে কোথায় আছিস? আমায় বাঁচা, বাঁচা আমায়। বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন দি নাইট অফ থ্রিলস। আজ দি নাইট অফ থ্রিলস অরিজিনালস প্রেজেন্স ইংরাজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি ড্রামা অবলম্বনে হ্যামলেট, দ্য প্রিন্স অফ ডেনমার্ক। গল্পের মুখ্য ভূমিকায় স্বপন এবং স্বর্ণদ্বীপ। তাহলে শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি ড্রামা অবলম্বনে হ্যামলেট। এলসিনের দুর্গ ডেনমার্কের রাজপ্রাসাদের ঠিক লাগোয়া। রক্ষী ফ্রান্সিস রাত্রিবেলায় পাহারা দিচ্ছিল সেখানে। শীতের রাত্রির প্রচন্ড ঠান্ডা পুরু চামড়ার পোশাক ভেদ করে গায়ের চামড়া, মাংস, হাড়ে সব যেন দাঁত বসাতে চাইছে। গায়ের রক্ত হিম হবার জোগাড়। রাত্রে পাহারা দেবার ব্যাপারটা খুবই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে রক্ষীদের কাছে। ভীতির কারণ অবশ্য একটাই, কয়েক রাত ধরে দেখা যাচ্ছে একটা রহস্যময় প্রেতমূর্তি দুর্গ প্রাচীরে এসে দাঁড়াচ্ছে। সেই মূর্তিটা চুপচাপ তাকিয়ে থাকে রক্ষীদের দিকে। পাহারাদারদের মধ্যে যারা তাকে দেখেছে তারা সবাই বলছে কি যেন বলতে চায় সেই রহস্যময় প্রেতমূর্তিটা, অথচ পারে না। রক্ষীদের কথা অনুযায়ী সেই প্রেতমূর্তিটা দেখতে অবিকল প্রাক্তন রাজার মতো, যিনি মারা গেছেন অল্প কিছুদিন আগে। প্রতি রাতে ওই প্রেতমূর্তির দেখা পেয়ে রক্ষীরা ভয় পেয়ে ব্যাপারটা কানে তুলেছে হোরেশিও। হোরেশিও ছিল মৃত রাজার পুত্র হ্যামলেটের ঘনিষ্ঠ বন্ধু। এই আশ্চর্যজনক খবর শুনে খুবই বিস্মিত হয়েছেন হোরেশিও। রক্ষীদের কথার সত্য মিথ্যা যাচাই করতে তিনি নিজেই আজ দুর্গে এসেছেন রাতের বেলায় পাহারা দিতে। রাতের প্রহর নীরবে গড়িয়ে চলেছে। দুর্গের পেটা ঘড়িতে বেজে ওঠা ঘন্টার আওয়াজের সাথে সাথে হোরেশিওর উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হয়নি। শেষ রাতে সেই প্রেতমূর্তি আবার এসে দাঁড়ালো দুর্গ প্রাচীরে। হোরেশিও নিজেও অবাক হলেন হ্যামলেটের পিতা মৃত রাজার আদলের সাথে প্রেতমূর্তির অবিকল মিল দেখে। ঠিক তার পরের দিনই তার বন্ধু হ্যামলেটকে সেই রহস্যময় প্রেতমূর্তির আগমনের কথা জানালেন। পিতার মৃত্যুকালে হ্যামলেট ছিলেন রাজধানীর বাইরে। বাইরে থেকে ফিরে আসার পর তিনি মায়ের মুখে শুনেছেন যে একদিন দুপুরে তার বাবা যখন বাগানে শুয়ে বিশ্রাম করছিলেন, এক বিষাক্ত সাপ সেই সময় দংশন করে তাকে। আর তারই ফলে নাকি তার বাবা মারা যান। বাবার এই অপঘাত মৃত্যুতে হ্যামলেট খুব দুঃখ পেলেন ঠিকই, কিন্তু তার চেয়ে বেশি মানসিক আঘাত পেলেন
যখন তার বাবা মৃত্যুর পর কিছুদিন যেতে না যেতেই কাকা ক্লাডিয়াস তার বিধবা মা রানী গার্টুডকে বিয়ে করে রাজা হয়ে বসলেন ডেনমার্কের সিংহাসনে। এই ব্যাপারে দেশের লোকেরা খুশি মনে মেনে নিতে না পারলেও ভয়ে তারা মুখ বন্ধ করে রইল। বাবার মৃত্যুর ঠিক পরেই এই বিয়ে আর সিংহাসনের অধিকারের ঘটনাকে কিছুতেই মনে প্রাণে বিশ্বাস করতে পারছে না হ্যামলেট। আবার হদিশও করতে পারছে না সত্যি কি ঘটেছিল। একটা সন্দেহের দোলা। তার বন্ধু হোরেসিও ঠিক এই সময় তাকে শোনালেন সেই প্রেত মূর্তির নিয়মিত আগমনের কথা। সেই মূর্তিটা নাকি দেখতে ঠিক তার বাবার মতো। কথাটা শুনে হ্যামলেট স্থির করলেন তিনি নিজে দাঁড়াবেন সেই মূর্তির সামনে। সেদিন রাত প্রায় শেষের পথে বন্ধু হোরেসিওর সাথে হ্যামলেট এলেন এলসিনোর দুর্গে পাহারা দিতে। সেই একই জায়গা অন্যান্য দিনের মতো দেখা দিল প্রেত মূর্তিটা। সেটা চোখ পড়া মাত্রই হ্যামলেট চেঁচিয়ে উঠে বললেন, বাবা, এ যে আমার বাবা, ডেনমার্কের রাজা স্বয়ং। তিনি চেঁচিয়ে ওঠার সাথে সাথে সেই প্রেত মূর্তিটা হাত নেড়ে ডাকলো তাকে। কিছু বুঝতে না পেরে তিনি তাকালেন হোরেসিওর দিকে। হ্যামলেট, তুমি নির্ভয়ে এগিয়ে যাও। হোরেসিও তাকে আশ্বস্ত করে বললেন, উনি উনি হাত নেড়ে তোমাকে ডাকছেন। মনে হয় উনি তোমাকে কিছু বলতে চান। তারপর মোহাচ্ছন্নের মতো পা ফেলে সামনের দিকে এগিয়ে গেলেন হ্যামলেট। তাকে অনুসরণ করে কিছু দূর যাবার পর তিনি নিশ্চিন্ত হলেন যে এই প্রেত মূর্তিটা তার বাবারই। তিনি লক্ষ্য করলেন যে এই প্রেত মূর্তিটার পরনে সেই একই পোশাক যা জীবিত অবস্থায় রাজা পরতেন। হে রাজমূর্তিধারী রাজন, শুভ বা অশুভ যে রূপ প্রেতাত্মাই আপনি হন না কেন, যে রূপেই আপনি আমার কাছে এসে থাকুন, আমি কথা বলতে চাই আপনার সাথে। আমাকে কিছু বলার থাকলে আপনি স্বচ্ছন্দে তা বলুন। রোজ রাত্রে কেন আপনি এখানে আসেন? কি চান আপনি? চাপা স্বরে জবাব দিল সেই প্রেত মূর্তি। হ্যামলেট, আমি তোমার নিহত বাবার প্রেতাত্মা। চিৎকার করে বলে উঠল হ্যামলেট। নিহত? এ কি বলছেন আপনি? উত্তর দিল প্রেত মূর্তি, আমার সব কথা আগে শোনো। তোমার কাকা ক্লাডিয়াসই হত্যা করেছে আমায়। একদিন আমি যখন বাগানে শুয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম, সেই সময় সবার নজর এড়িয়ে হেবেনা গাছের বিষাক্ত রস আমার কানে ঢেলে দেয় ক্লাডিয়াস। আর ক্লাডিয়াসের ওই চক্রান্তে তাকে সাহায্য করেছে আমার স্ত্রী, মানে তোমারই গর্ভধারিণী মা গার্ট্রুড। এই সব কারণে আমি খুব অশান্তিতে আছি হ্যামলেট। তুমি আমার একমাত্র সন্তান। সবকিছুই বললাম তোমাকে। এই অন্যায়ের প্রতিবিধান তুমি করো হ্যামলেট। বিদায়। বলেই অদৃশ্য হয়ে গেল সেই প্রেত মূর্তি। আর বিস্ময়ে হতবাক হ্যামলেট তখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল দুর্গের ছাদের উপর। জ্ঞান ফিরে এলে তিনি বিশ্বাস করে প্রেতাত্মার মুখে শোনা সব কথা জানালেন বন্ধু হোরেসিওর আর মার্সোল্লাস নামে এক রক্ষীকে,
সেই সাথে এই প্রতিশ্রুতিও তিনি তাদের কাছ থেকে আদায় করলেন যে তারা কাউকে কিচ্ছু বলবে না। যা দেখলাম আর তোমার কাছে শুনলাম তা বড়ই অদ্ভুত। মন্তব্য করলেন হোরাসিও। আচ্ছা, মৃত আত্মাকে কখনো কথা বলতে পারে? ও বন্ধু বন্ধু হোরেশিও, আমাদের অজান্তে এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার কোনো উল্লেখ বা ব্যাখ্যা বইতে পাওয়া যায় না। হোরাসিওকে জানালেন হ্যামলেট। হ্যামলেটের মনে প্রচণ্ড প্রভাব ফেলেছে সেই রাতের ঘটনা। একবার সে যেন নিজ মনে মনে ভাবে, বাবার প্রেতাত্মার মুখে যা শুনলাম তা কি সত্য? ঈশ্বর, এটা যদি সত্যি হয় তাহলে এর প্রতিবিধান আমাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আবার পরক্ষণেই তার মনে হলো, আহ, যন্ত্রণা যন্ত্রণা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। শুধু শুধু প্রেতাত্মার মুখের কথা বিশ্বাস করে প্রতিবিধান নেবার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করা কি ঠিক? এর চেয়ে হাতে নাতে যুক্তিগ্রাহ্য কোনো প্রমাণ কি সংগ্রহ করা যায় না, যাতে যাতে আমি নিশ্চিত হতে পারি কাকার ওই কুৎসিত ঘৃণ্য পাপ সম্পর্কে? হ্যামলেট পাগলের মতো হয়ে উঠলেন রাত দিন এইসব কথা ভেবে ভেবে। রাজ্যের বৃদ্ধ মন্ত্রী পলোনিয়াসের একটি ছেলে, নাম ছিল তার লিয়াটিস, আর মেয়ের নাম অফেলিয়া। দেখতে অপরূপ সুন্দরী ছিলেন অফেলিয়া। অফেলিয়া যেমন মনে প্রাণে ভালোবাসত তরুণ হ্যামলেটকে, তেমনি হ্যামলেটও ভালোবাসতেন তাকে। রাজ্যের সবাই মেনে নিয়েছিলেন যে হ্যামলেটের সাথে অফেলিয়ার বিয়ে হবে। হ্যামলেটের হাবভাব, কথাবার্তায় অস্বাভাবিকতার লক্ষণ দেখা গেছে। সবার মুখে এ কথা শুনে খুবই চিন্তার মাঝে পড়ে গেলেন পলোনিয়াস। হোক না হ্যামলেট রাজার ছেলে, কিন্তু বাবার মৃত্যুতে যিনি পাগল হতে বসেছেন সে কথা জেনে কি তার সাথে মেয়ের বিয়ে দেওয়া যায়? আর বিয়ে দিলেও কি তার পরিণতি সুখের হবে? স্বাভাবিক কারণে এইসব চিন্তা এসে দেখা দিচ্ছে পলোনিয়াসের মনে। হ্যামলেটও পড়েছেন সমস্যায়। বাবার মৃত্যুর পরও মাকড়সার জালের মতো এক চক্রান্ত যে তাকে ঘিরে ধরেছে সে কথা ঠিকই বুঝতে পেরেছেন তিনি, কিন্তু তা সত্ত্বেও তিনি কাউকে অপরাধী বা ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত বলে ধরতে পারছেন না। শেষে অনেক ভেবে চিনতে এই সমস্যা সমাধানের হদিশ পেলেন তিনি। রাজা, রানী, পলোনিয়াস, অফেলিয়া সবার উপরে আড়াল থেকে কড়া নজর রাখা দরকার, খুঁটিয়ে বিচার করা দরকার এদের সবার আচার আচরণ, কথাবার্তা। আর সে কাজ সেই করতে পারে যাকে কেউ রাজ্যের মধ্যে আনবেন না, অথচ সে সবার উপর নজর রাখতে পারবে। এই ভেবে হ্যামলেট এমন আচরণ করতে লাগলেন যেন তিনি সত্যিই পাগল হয়ে গেছেন। হ্যামলেটের অদ্ভুত আচরণ আর পাগলাটে কথাবার্তা শুনে রাজপ্রাসাদের অধিবাসীরা সবাই খুব বিপন্ন হলেন। হ্যামলেটের পাগলামো কিন্তু নিছক পাগলামো নয়। অসংলগ্ন কথার ফাঁকে ফাঁকে তিনি এমন সব সরস অথচ তীক্ষ্ণ মন্তব্য ছেড়ে দেন যার খোঁচায় রাজা, রানী, পলোনিয়াস সবাই তীব্র বেদনা পান মনে মনে। আর ঠিক তখনই তাদের মনে প্রশ্ন জাগে, হ্যামলেট কি সত্যিই পাগল হয়ে গেছেন, নাকি এসব নিছক পাগলামির ভান? এটা যদি পাগলামির ভান হয় তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো বদ উদ্দেশ্য আছে। তাহলে সেই উদ্দেশ্যটা কি ধরনের? সেই চিন্তাও জেগে ওঠে তাদের মনে। হ্যামলেটের এই ধরনের আচরণে সবচেয়ে বেশি ব্যথা পেল তার প্রেমিকা অফেলিয়া। যেমন দেখতে সুন্দর অফেলিয়া, তেমনি সরল তার খোলামেলা মন। কোনো কুটিলতার ছায়া এখনো পর্যন্ত পড়েনি সেখানে। তাই হ্যামলেটের এই অস্বাভাবিক আচরণে সবচেয়ে বেশি কষ্ট পেল
অফেলিয়া। এইভাবে কেটে যাচ্ছে দিনগুলি। রাজার প্রেতাত্মা আর আবির্ভাব হয়নি এলসিনোর দুর্গর প্রাকারে। হ্যামলেট কিন্তু কিছুতেই ভুলতে পারছে না বাবার মুখ থেকে শোনা সেই রাতের হতাশাজনক কথাবার্তাগুলি। তাকে অন্যায়ের প্রতিবিধান করতে বলেছেন বাবার সেই প্রেতমূর্তি। হ্যামলেট ঠিকই বুঝতে পেরেছেন কাদের অন্যায়ের কথা বলেছেন তার বাবা, কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না তিনি কিভাবে সে অন্যায়ের প্রতিবিধান করবেন। অনেক ভেবে শেষমেশ তিনি বুদ্ধি বের করলেন। রাজপ্রাসাদে নাটকের অভিনয় করতে সেই সময় শহরে এসে জুটেছে একদল অভিনেতা অভিনেত্রী। তিনি স্থির করলেন তাদেরই কাজে লাগাবেন রাজা রানীর মনোভাব যাচাই করতে। তাদের সাথে দেখা করে হ্যামলেট বললেন, আপনাদের কাছে আমার একটি আর্জি আছে। আমি একটি নাটক রচনা করেছি এবং আপনারা যদি চান আমি আপনাদের দিয়ে সেই নাটকটি রাজপ্রাসাদে অভিনয় করাতে চাই। অভিনেতারা সবাই খুশি হলো তার কথা শুনে। এ তো তাদের কাছে আনন্দের কথা যে যুবরাজের লেখা নাটকে তারা অভিনয় করবেন। অভিনেতারা যে তার লেখা নাটকের অভিনয় করতে রাজি সে কথা জেনে প্রাসাদে ফিরে এসে হ্যামলেট শুরু করলেন নাটক লিখতে। বিষয়বস্তু যদি জানা থাকে তাহলে কলাকুশলীদের মুখে সংলাপ বসাতে দেরি লাগে না। আর এক্ষেত্রে বিষয়বস্তু তো আগের থেকে স্থির হয়ে আছে। বাবার প্রেতাত্মার মুখে যে কাহিনী শুনেছিলেন হ্যামলেট, হুবহু তারই আদলে লিখতে হবে নাটক। কিভাবে রাজাকে সরিয়ে সিংহাসন দখল করতে রাজার ছোট ভাইয়ের সাথে রানীর চক্রান্ত, ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে তাকে হত্যা করে সিংহাসন দখল করা, এসবই থাকবে নাটকে। নাটকের লেখা শেষ হলে হ্যামলেট তা পড়ে শোনালেন অভিনেতাদের। নাটকের কাহিনীটা তাদের খুব পছন্দ হলো। তারা চুটিয়ে মহড়া দিতে লাগলেন। মহড়া চলতে চলতে নাটকের দিনক্ষণও স্থির হয়ে গেল। নাটক অভিনয়ের দিন হ্যামলেট সূর্যের রাজারানীর খুব কাছে এসে বসলেন। সেখানে থেকে পাদ প্রদীপের আলোয় তিনি খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন তাদের হাবভাব। নাটক এগিয়ে যাওয়ার সাথে সাথে হ্যামলেট স্পষ্ট বুঝতে পারলেন নতুন রাজা ক্লডিয়াসের মুখখানা কেমন যেন বিবর্ণ হয়ে পড়েছে। এর কিছুক্ষণ বাদে বাগানের ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে দেওয়ার দৃশ্যটা যখন সামনে এলো তখন আর সহ্য করতে পারলেন না ক্লডিয়াস। আসন ছেড়ে উঠে তিনি চলে গেলেন প্রাসাদের ভেতরে। হ্যামলেটের এও নজর এড়ালো না যে তার মা রানী গার্টুডও ভেতরে ভেতরে যথেষ্ট অস্থির হয়ে উঠেছেন। এবার আর কোনো সন্দেহ রইল না হ্যামলেটের মনে যে তার বাবা তাকে যে সমস্ত কথা বলেছেন তা সবই সত্যি। এবার নিশ্চিন্ত হয়ে নাটক দেখতে দেখতে স্থির করলেন হ্যামলেট অন্যায়ের প্রতিবিধান করার যে প্রতিজ্ঞা তিনি বাবার কাছে করেছেন তা অবশ্যই তাকে পালন করতে হবে। বাবার হত্যাকারীর সাথে তার যে সম্পর্কই থাকুক না কেন তিনি নিজ হাতে শাস্তি দেবেন তাকে। নাটক অভিনয়ের শেষে রাজা ডাকলেন অভিনেতাদের, প্রশংসাও করলেন তাদের দলগত অভিনয়ের জন্য। সাথে সাথে পারিশ্রমিক ছাড়াও বকশিশও দিলেন তাদের। শেষে রাজা জানতে চাইলেন, আচ্ছা, এই নাটকের রচয়িতা কে? রাজা অবাক হয়ে ভুরু কোঁচকালেন যখন তিনি শুনলেন তার ভাইপো হ্যামলেটই লিখেছেন এই নাটক। তিনি খুব ধাক্কা খেলেন ভেতরে ভেতরে। রানী এবং মন্ত্রী পলোনিয়াসের সাথে পরামর্শ করে রাজা ক্লোডিয়াস স্থির করলেন যে হ্যামলেটকে এই রাজ্যে রাখা মোটেই নিরাপদ নয়। যে করেই হোক তাকে অন্তত কিছুদিনের জন্য হলেও দেশের বাইরে পাঠাতে হবে। তার মা রানী গার্টুড স্বয়ং দায়িত্ব নিলেন এ কাজের। ক্লোডিয়াসের দুর্ভাবনাও কম নয় হ্যামলেটকে নিয়ে, কারণ যে করেই হোক হ্যামলেট জানতে পেরেছেন যে তিনিই হত্যা করেছেন তার বাবাকে। এই পরিস্থিতিতে যে কোনো সাংঘাতিক ঘটনাও
ঘটে যেতে পারে যদি হ্যামলেট দেশে থাকেন। মন্ত্রী পলোনিয়াসের লোক এসে হ্যামলেটকে জানালো বিশেষ কারণে রানী গার্টুড দেখা করতে চান তার সাথে। পলোনিয়াস ওদিকে আবার গার্টুডকে বললেন, রানীমা, আপনি যখন হ্যামলেটের সঙ্গে দেখা করবেন খুব স্বাভাবিকভাবে কথা বলবেন। তাকে বলবেন আপনি তার দুঃখ আর সহ্য করতে পারছেন না। আপনার কোনো ভয় নেই, আমি লুকিয়ে থাকবো আপনার ঘরের পর্দার আড়ালে। আমার লোক গেছে তাকে খবর দিতে, এখনই এসে যাবেন তিনি। বলেই ঘরের পর্দার আড়ালে লুকুলেন পলোনিয়াস। কিছুক্ষণ বাদে মা মা বলতে বলতে হাজির হলেন হ্যামলেট। মার কাছে জানতে চাইলেন কেন তিনি তাকে ডেকে পাঠিয়েছেন। তোমার আচরণে আমি মনে খুব আঘাত পেয়েছি হ্যামলেট। বললেন রানী। এমনকি তুমি দুঃখ দিয়েছো তোমার বাবার মনেও। তা হতে পারে মা, তবে শুধু আমি নই, তুমিও দুঃখ দিয়েছো আমার বাবার মনে। হ্যাঁ হ্যাঁ, তুমিও। তবে তবে তুমি খুশি করতে পেরেছো দেশের বর্তমান রাজাকে, যিনি আবার তোমার বর্তমান স্বামী। তুমি কি আমায় ভুলে গেছো হ্যামলেট? না, একেবারেই না। আমি তোমায় মোটেও ভুলিনি। মহান যিশুর নামে শপথ করে বলছি, আমি তোমায় ভুলিনি। তুমি আমার সেই গর্ভধারিণী মা, ডেনমার্কের রানী, আর এখন আমার বাবার ভাইয়ের স্ত্রী। কেন তুমি এভাবে কথা বলছো আমার সাথে হ্যামলেট? মা মা, তুমি তুমি একটু স্থির হয়ে বসো। আর আমি একটা দর্পণ রাখছি তোমার সামনে। সেই সাথে তোমার যাবতীয় অন্যায় ও দুষ্কর্মের কথা শোনাবো তোমায়। সেই সব শুনলেই তুমি বুঝতে পারবে আসল চরিত্রটা কি। সেই সাথে এও বুঝতে পারবে কেন আমি তোমার সাথে এরূপ আচরণ করছি। ছেলের কথা শুনে ভয় পেয়ে উঠে বললেন, তুই কি আমায় হত্যা করতে চাস হ্যামলেট? ওরে, কে কোথায় আছিস? আমায় বাঁচা, আমায় বাঁচা! রানীর আর্তনাদ শুনে পর্দার আড়াল থেকেই বললেন পলোনিয়াস। ভয় নেই রানীমা। পর্দার আড়াল থেকে পুরুষের গলা ভেসে আসছে দেখে হ্যামলেট ধরেই নিলেন যে তার কাকা ক্লডিয়াস লুকিয়ে আছেন সেখানে। এ কথা মনে হতেই তিনি খাপ খোলা তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়লেন পর্দার উপর, যার আড়ালে লুকিয়েছিলেন পলোনিয়াস। সজোরে সেই তলোয়ার বসিয়ে দিলেন পলোনিয়াসের বুকে। পলোনিয়াস আর্তনাদ করে লুটিয়ে পড়লেন মেঝেতে। চারিদিকে ভেসে যেতে লাগলো রক্তে। এই ব্যাপার, আমি তো ভেবেছি পর্দার আড়াল থেকে লুকিয়ে চেঁচাচ্ছে একটা ইঁদুর। ইঁদুর ইঁদুর বলেই পাগলামির ভান করে হাসতে লাগলেন হ্যামলেট। ইঁদুর ইঁদুর। দেখতে দেখতে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল যে মায়ের সাথে দেখা করতে এসে হ্যামলেট নিজ হাতে হত্যা করেছেন মন্ত্রীকে। এই খবর শুনে ভয়ে থরথর করে কেঁপে উঠল প্রাসাদের সবাই। ভয়ের কারণ তো একটাই, পাগলামিতে পেয়েছে হ্যামলেটকে। কে বলতে পারে পাগলামোর মুখে তিনি কখন কি করে বসবেন। দেশের মানুষ ভালোবাসে হ্যামলেটকে, তাই ইচ্ছে সত্ত্বেও রাজা ক্লডিয়াস এতদিন পর্যন্ত কোনো চেষ্টাই করেনি তাকে মেরে ফেলার। তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন যে কোনো ছুতোয় হ্যামলেটকে দেশের বাইরে পাঠিয়ে তাকে হত্যা করার। আচমকা সেই সুযোগ এসে গেল ক্লডিয়াসের হাতে। যখন হ্যামলেটের হাতে মারা গেলেন মন্ত্রী পলোনিয়াস, ভাইপোর জন্য যেন তার রাতে ঘুম হচ্ছে না। এইরূপ ভাব দেখিয়ে ক্লডিয়াস পরামর্শ দিলেন তার ভাইপোকে। অকারণে পলিনিয়াসকে হত্যা করে
যে অন্যায় তুমি করেছো দেশবাসীর মন থেকে তা মুছতে গেলে বেশ কিছুদিন তোমার বিদেশে গিয়ে কাটিয়ে আসা উচিত। সেদিক থেকে বিবেচনা করলে ইংল্যান্ডই তোমার পক্ষে আদর্শ জায়গা। তার প্রেমিকা ওফেলিয়ার বাবা পলোনিয়াস শুধু এই কারণেই তাকে মেরে ফেলার জন্য মনে মনে খুবই অনুতপ্ত হ্যামলেট। ওফেলিয়া মনে প্রাণে হ্যামলেটকে ভালোবাসে, সেই দিক থেকে কোনো কুটিলতা বা লোক দেখানো ভাব তার নেই। শেষ পর্যন্ত সেই হ্যামলেটের হাতেই মারা গেলেন তার বাবা। ওফেলিয়ার চোখে জল ফেলতে ফেলতে ভাবে তার বাবার কথা, তার মনকে সে কিছুতেই মানাতে পারে না। হ্যামলেট বুঝতে পারলেন পাগলামোর ভান করতে গিয়ে পলোনিয়াসকে খুন করে তিনি খুবই ভুল করেছেন। এই ভুল শোধরানোর জন্য ক্লডিয়াসের ইচ্ছা মতো ইংল্যান্ডে যাওয়া ছাড়া তার সামনে আর কোনো রাস্তা খোলা নেই। ক্লডিয়াসকে তিনি জানালেন ইংল্যান্ডে যেতে তার কোনো আপত্তি নেই। ক্লডিয়াস মনে মনে হাসলেন ভাইপোর কথা শুনে। ভাইপোর ইংল্যান্ডে যাওয়ার সব ব্যবস্থাই করে দিলেন ক্লডিয়াস, সেই সাথে তার কয়েকজন বিশ্বস্ত অনুচরকেও তার সঙ্গে দিলেন। এবার ক্লডিয়াস ব্যবস্থা নিলেন পথের কাঁটা সরাবার। সেই সময় ইংল্যান্ড ছিল ডেনমার্কের অনুগত। তিনি একটা চিঠি লিখলেন ইংল্যান্ডের রাজাকে। তাতে লেখা রইল, মহারাজ, ডেনমার্ক ও ইংল্যান্ডের বন্ধুত্ব অটুট রয়েছে বহু বছর ধরে। নানা বিপদে আপদে ডেনমার্ক আপনাদের সহায়তাই করেছে। এবার আপনাদের পালা সেই সাহায্যের ঋণ পরিশোধ করার। ডেনমার্কের যুবরাজ হ্যামলেট ইংল্যান্ডে ভ্রমণে গেছে। সে ইংল্যান্ডের মাটিতে পা দেওয়ার সাথে সাথেই তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করুন। কারণ জানার চেষ্টা করবেন না, কারণ সেটা করলে আপনাদেরই বিপদ বাড়বে। আশা করি এই অনুরোধটুকু আপনি আদেশ মনে করেই না হয় পালন করবেন। ইতি ডেনমার্কের রাজা ক্লডিয়াস। ক্লডিয়াসের যে সমস্ত বিশ্বস্ত অনুচরেরা হ্যামলেটের সাথে যাচ্ছিল তাদেরই একজনের হাতে চিঠিটা তুলে দিলেন তিনি। কিন্তু এ কাজে সফল হলেন না ক্লডিয়াস। জাহাজে করে ইংল্যান্ডে যাবার পথে চিঠিটা হস্তগত হলো হ্যামলেটের। চিঠিতে নিজের নামটা কেটে দিয়ে সেই জায়গায় পত্রবাহক আর তার সঙ্গীর নাম লিখে যথাস্থানে চিঠিটাও রেখে দিলেন হ্যামলেট। এদিকে ইংল্যান্ডে পৌঁছাবার আগে মাঝ দরিয়ায় একদল জলদস্যু এসে আক্রমণ করলো তাদের জাহাজ। জলদস্যুরা জাহাজে করে এসেছিল। খোলোয়া তলোয়ার হাতে হ্যামলেট ঝাঁপিয়ে পড়লেন তাদের জাহাজ। যাকে সামনে পেলেন তাকেই কচুকাটা করলেন। হ্যামলেটের সহগামী ক্লডিয়াসের বিশ্বস্ত অনুচরেরা কিন্তু তার বিপদে এগিয়ে এলো না। হ্যামলেটকে একা ফেলে এই ফাঁকে তারা নিজেদের জাহাজ নিয়ে পালিয়ে গেল। একা একা জলদস্যুদের সাথে লড়াই করে তিনি শেষে বন্দীও হলেন তাদেরই হাতে। তারা আগেই মুগ্ধ হয়েছিল হ্যামলেটের সাহস আর বীরত্ব দেখে। এরপর যখন তারা শুনল যে ডেনমার্কের যুবরাজ হ্যামলেট, তখন তারা নিজেদের জাহাজে চাপিয়ে হ্যামলেটকে নামিয়ে দিলেন ডেনমার্কের সমুদ্রের উপকূলে। তারপর জলদস্যুরা সবাই চলে গেল। হ্যামলেট দেশে ফিরে গিয়ে দেখলেন বাবার শোকে তার প্রেমিকা ওফেলিয়া সত্যি সত্যি পাগলিনী হয়ে গেছেন। তিনি শুনতে পেলেন মনের দুঃখে ওফেলিয়া স্নান, খাওয়া দাওয়া, ঘুম সবই বিসর্জন দিয়েছে। সময় মতো সে বাড়িতেও যায় না। সে তার বাবার কবরের উপর দিনরাত পড়ে থাকে, নতুবা আপন মনে গান গেয়ে কবরের চারপাশে ঘুরে বেড়ায়। তার খুশি মতো আশেপাশের গাছ থেকে ফুল পেড়ে কবরের উপর ছড়িয়ে দেয় সে।
কেউ কবরখানায় এলে তার হাতে ফুল তুলে দিয়ে বলে, দাও, কবরের ওপর ছড়িয়ে দাও। ওফেলিয়ার জন্য খুব অনুতপ্ত হলেও হ্যামলেটের করার কিছু নেই, কারণ তার মতো তিনি নিজেও অসহায়। হ্যামলেটেরই সমবয়সী পলোনিয়াসের ছেলে লিয়াটিস, সেও হ্যামলেটের মতো ওস্তাদ তলোয়ারের লড়াইয়ে। অল্প কিছুদিন আগে লিয়াটিস ফ্রান্সে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে সে শুনল পাগলামোর ভান করে তার বাবাকে হত্যা করেছে হ্যামলেট, আর তার বোন অফেলিয়া পাগল হয়ে গেছে সেই শোকে। সবকিছু শুনে তিনি হ্যামলেটের উপর বেজায় রেগে গেলেন। সুযোগ বুঝে সেই রাগকে আরো উস্কিয়ে দিলেন ক্লডিয়াস। তিনি লিয়াটিসকে বললেন, তোমার বাবা ছিলেন আমার অনুগত, খুবই বিশ্বস্ত মন্ত্রী। তার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিতে হবে, তবেই শান্তি পাবে তার আত্মা। সেই সাথে দেশের মানুষও পরিচয় পাবে তোমার পিতৃভক্তির। মায়ের সামনে পাগলামির ভান করে অন্যায়ভাবে সে খুন করেছে তোমার বাবাকে। এখন তোমার একমাত্র কর্তব্য হ্যামলেটের অপরাধের জন্য তাকে যথোচিত শাস্তি দেওয়া। তবে মনে রেখো, উত্তেজিত হয়ে এমন কোনো কাজ করতে চেও না যাতে বিপদের সম্ভাবনা আছে। দেশের মানুষ এখনো ভালোবাসে হ্যামলেটকে। এবার তুমি ভেতর ভেতর তৈরি হও প্রতিশোধ নেবার জন্য, আর আমার উপর ছেড়ে দাও পুরো ব্যাপারটা। ব্যবস্থা যা করার তা আমিই করব। এবার রাজা ক্লোডিয়াস হ্যামলেটকে হত্যা করার নতুন মতলব আঁটলেন। তিনি আয়োজন করলেন তাঁর রাজ্যের ভেতরে এক তলোয়ার প্রতিযোগিতার। হ্যামলেট ও লিয়াটিস উভয়েই ভালো তলোয়ারবাজ হিসেবেই পরিচিত দেশের অল্প বয়সী যুবকদের কাছে। ক্লডিয়াস স্থির করলেন হ্যামলেটকে মেরে ফেলতে তার এই খ্যাতিকেই তিনি কাজে লাগাবেন। প্রতিযোগিতায় যে তলোয়ার ব্যবহৃত হয় তার ফলা থাকে ভোঁতা, কিন্তু ক্লোডিয়াস লিয়াটিসকে বোঝালেন যে তার ও হ্যামলেটের উভয়ের হাতেই থাকবে ধারালো তলোয়ার, যার ফলা হবে খুবই সুচালো। আর লিয়াটিসের তলোয়ারের দুই ধারে এবং ফলায় মারাত্মক বিষ মিশিয়ে রাখবেন তিনি। সেই বিষ এমনই তীব্র যে তার সংস্পর্শে এলেই মৃত্যু অবধারিত। এছাড়াও হ্যামলেটের মৃত্যুকে নিশ্চিত করার জন্য তিনি অন্য ব্যবস্থাও করে রেখেছেন বলে জানালেন ক্লডিয়াস। তলোয়ারের আঘাতে যদি হ্যামলেটের মৃত্যু না হয়, তাহলে মৃত্যুকে ত্বরান্বিত করতে তার জন্য নির্দিষ্ট শরবতের গ্রাসে মিশানো থাকবে বিষ। এই আশ্বাসও তিনি দিলেন লিয়াটিসকে। খেলার ফাঁকে যখন হ্যামলেটের তেষ্টা পাবে, তখন যাতে বিষ মেশানো শরবত তার হাতে তুলে দেওয়া হয়, সেই ব্যবস্থাও তিনি করে রাখলেন। পোলোনিয়াসের মৃত্যুর জন্য হ্যামলেটের উপর যতই রেগে থাকুক না লিয়াটিস, সে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না তলোয়ার খেলতে খেলতে এভাবে তাকে মেরে ফেলার জন্য ক্লোডিয়াসের পরিকল্পনাকে। এই কাজ করতে বিবেকে বাঁধছে তার। ঠিক সেই সময় এক আকস্মিক দুর্ঘটনায় মারা গেল তার প্রিয় বোন অফেলিয়া। এবার ক্লোডিয়াস সুযোগ পেলেন লিয়াটিসের মন থেকে বিবেকের বাধা মুছে ফেলার। ঘটনাটা এইভাবেই ঘটল। পাগল হবার পরেও কিন্তু অফেলিয়া ভুলতে পারেনি হ্যামলেটকে। একদিন কেন জানি তার মনে হলো ওই হ্যামলেটের সাথেই ওর বিয়ে হবে। কথাটা মনে হতেই সে নিজেকে ফুলমালায় সাজিয়ে ওই সাজেই নদীর ধারে হাজির হলো। হঠাৎ কি যে খেয়াল হলো তার, নদীর ধারে একটা গাছে উঠে বসলো। বাড়িয়ে দেওয়া হাতের মতো গাছের একটা পলকা ডাল এগিয়েছিল নদীর উপরে। অফেলিয়া সেই ডালের উপর চেপে বসলো। অফেলিয়ার ভার সইতে পারল না সেই পলকা ডাল, মরাত করে ভেঙে গেল। আর সাথে সাথেই অফেলিয়া পড়ে গেল জলে। খরস্রোতা সেই নদীর জলে পড়তে না পড়তেই অফেলিয়া তলিয়ে গেল অতলে।
পরদিন তার মৃতদেহ ভেসে উঠতেই সবার আগে লিয়াটিসের কানে খবর এলো। নদীর ধারে গিয়ে তিনি দেখলেন যে তার পাগলি বোনের মৃতদেহের পরনে রয়েছে বিয়ের সাজ। বিয়ের আগে বোধ হয় বিয়ের কোণে সাজতে ইচ্ছে হয়েছিল বেচারির। বিয়ের সাজ কথাটা ভেবে একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন লিয়াটিস। এমনকি রাজধানীতে ফিরে এসে ওফেলিয়ার মৃত্যুর কথা শুনে ভেঙে পড়লেন হ্যামলেট নিজেও। কি হয়ে গেল বন্ধু হরেশিও? কোন পাপের প্রায়শ্চিত্ত করছি আমি? আমার এই জীবনের দুঃখের বোঝা কি আর লাঘব হবে না? হ্যামলেট, তুমি শান্ত হও। পুরুষ মানুষের কান্না শোভা পায় না। হ্যামলেট স্থির করলেন প্রেমিকাকে সমাধি দেওয়ার সময় তিনি উপস্থিত থাকবেন। বন্ধু হোরেশিওর সাথে দেখা করে তার সাথে সমাধিস্থলে চলে এলেন তিনি। সেই সময় কবর খুঁড়তে খুঁড়তে দুইজন মজুর আপন মনে ভালোবাসার গান গাইছিল। তা শুনে হোরেশিওর দিকে তাকিয়ে হ্যামলেট বললেন, দেখেছো হরেশিও, কি আশ্চর্য ব্যাপার তাই না? এমন ভালোবাসার গান কি মানুষ কবর খুঁড়তে খুঁড়তে গাইতে পারে? হোরেশিও উত্তর দিলেন, বন্ধু বন্ধু এ খুবই স্বাভাবিক ব্যাপার। ওদের জীবনের বেশিরভাগটাই কেটে গেছে কবর খুঁড়তে খুঁড়তে। তাই ওরা ভুলে গেছে মৃত্যু শোক বা কবরের অন্ধকারে থাকা বিভীষিকাকে। সাধারণ মানুষের মতো মৃত্যু ব্যাপারটা যদি তাদের কোনো অনুভূতি থাকতো, তাহলে এ কাজ তারা কখনোই করতে পারতো না। হ্যামলেট এগিয়ে এসে মাটি কাটা মজুরদের একজনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, যে কবরটা তোমরা খুঁড়ছো তা কি কোনো পুরুষের জন্য? এক ঝলক হ্যামলেটের দিকে তাকিয়ে জবাব দিল লোকটি, আগে হুজুর, তা নয়। তাহলে কি কোনো নারীর জন্য? হ্যামলেট জানতে চাইলেন। লোকটি উত্তর দিল, আগে তাও নয়। তাহলে কার জন্য খুঁড়ছো কবরটা? লোকটি দার্শনিকের মতো জবাব দেয়, আগে যার জন্য কবর খুঁড়ছি তার এখন শুধু একটাই পরিচয়, মৃতদেহ। তবে একদিন সে ছিল অপরূপ সুন্দরী, কম বয়সী এক নারী। তার কথা শেষ হতে না হতেই ওফেলিয়ার মৃতদেহ নিয়ে সেখানে হাজির হলেন তার বড় ভাই লিয়াটিস, সাথে রাজা ক্লাডিয়াস আর রানী গার্ডুড। দূর থেকে তাদের দেখতে পেয়ে হ্যামলেট আর হোরেশিও কিছুটা দূরে এক সমাধিস্তম্ভের পিছনে লুকিয়ে পড়লেন। ওফেলিয়াকে কবরে শোয়াবার পর উপস্থিত সবাই নিয়ম অনুযায়ী তার কবরের উপর 3 মুঠো মাটিও ছড়িয়ে দিল। প্রিয় ছোট বোনটিকে শেষ বিদায় জানাবার সময় নিজেকে আর স্থির রাখতে পারলেন না লিয়াটিস। কান্নায় সে ভেঙে পড়ল। ঈশ্বর, এ তুমি আমার কোন পাপের শাস্তি দিলে? বাবা চলে যাওয়ার পর এই ছোট্ট বোনটিকে নিয়ে আমি শান্ত ছিলাম, এখন তাকেও আমার কাছ থেকে কেড়ে নিলে। আমি এখন কার জন্য বাঁচবো? তার সেই বুক ফাটা কান্না শুনে নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না হ্যামলেটও। ছুটে এসে দাঁড়ালেন লিয়াটিসের সামনে। হাত পা নেড়ে পাগলের মতো অঙ্গভঙ্গি করে লিয়াটিসকে বললেন, লিয়াটিস, বৃথাই তুমি কান্নাকাটি করছো তোমার বোনের জন্য। তার প্রতি আমার যে ভালোবাসা, তোমার ওই ভালোবাসা তার কাছে কিছুই নয়। ওফেলিয়ার জন্য তুমি কি একটা গোটা কুমির খেয়ে ফেলতে পারো?
না, তুমি পারো না, কিন্তু আমি পারি। তুমি কি ওই কবরের ভিতরে তার পাশে গিয়ে শুয়ে থাকতে পারবে? না, তুমি পারবে না, কিন্তু আমি পারি। চরম শোকের সেই চরম মুহূর্তে হ্যামলেটের এরূপ ব্যবহারে প্রচণ্ড উত্তেজিত হলো লিয়াটিস। শয়তান, পাগল, তোর জন্য আজ আমার বোনে এই হাল। তুই আমার সব শেষ করে দিয়েছিস, আমার জীবনটা তছনছ করে দিয়েছিস তুই। তোকে তো আজ আমি... খাপ থেকে তলোয়ার বের করে সে ছুটে গেল হ্যামলেটের দিকে। সাথে সাথে তার হাত ধরে টেনে তাকে শান্ত করলেন রাজা ক্লডিয়াস। তিনি লিয়াটিসের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, আহ লিয়াটিস, কি করছো কি তুমি? জানো তো ওর মাথা ঠিক নেই। হ্যামলেট আর সুস্থ নয়, পুরোপুরি পাগল হয়ে গেছে। আহ, কি লাভ কি ওর সাথে খামোকা ঝগড়া করে? রাজার সম্মান রাখতে লিয়াটিস তার তলোয়ার ঢুকিয়ে দিল খাপে। এবার রাজা তাকে বললেন, আমার পরিকল্পনার কথা মনে করে মনকে শান্ত রাখো লিয়াটিস, নিজেকে সংযত রাখো চরম শোকের মুহূর্তেও। দেখতে দেখতে তলোয়ার প্রতিযোগিতার দিন এগিয়ে এলো। অবশ্য তার আগেই হ্যামলেট সাক্ষাৎ করেছেন লিয়াটিসের সাথে। ওফেলিয়ার সমাধিস্থলে তার আচরণের জন্য তিনি ক্ষমা চেয়েছেন লিয়াটিসের কাছে। হয়তো হ্যামলেট এই ব্যাপারে খুব বিলম্ব করায় তিনি আর কিছুই বললেন না তাকে। সারা রাজ্যের মানুষ এসে ভেঙে পড়েছে হ্যামলেট আর লিয়াটিসের তলোয়ারবাজি দেখতে। তারই মাঝে সবার নজর এড়িয়ে তলোয়ারবাজির নিয়ম ভঙ্গ করে দুই প্রতিযোগীর জন্য এমন তলোয়ার রেখেছেন যার দুদিকে খুরের মতো ধারালো আর ফলাটাও সুচালো। রাজা ক্লডিয়াস তার পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে লিয়াটিসের তলোয়ারের দুধারে ও ফলায় তীব্র বিষ মাখিয়ে রেখেছেন। সে বিষে একবার রক্তে মিশলে মৃত্যু নিশ্চিত। এর পাশাপাশি তিনি হ্যামলেটের জন্য তৈরি করে রেখেছেন বিষ মেশানো শরবত। লড়াই করতে করতে হ্যামলেট যখন ক্লান্ত হয়ে পড়বে, তখন সেই বিষ মেশানো শরবত যাতে তার হাতে তুলে দেওয়া যায় সেই ব্যবস্থাও তিনি করে রেখেছেন। রাজা ক্লডিয়াস মঞ্চের উপরেই বসেছেন তার নির্দিষ্ট আসনে, আর রানী গার্টুড বসেছেন তার পাশে। পদমর্যাদা অনুসারে মন্ত্রী পরিষদ আর সেনাপতিরা বসেছেন তাদের পাশে। রাজ্যের মানুষ ভিড় করে দাঁড়িয়েছে মঞ্চের সামনের দিকে। তলোয়ারবাজি শুরু হওয়ার আগে অফেলিয়ার জন্য হ্যামলেটের মনে জেগে উঠল গভীর অনুতাপ। তিনি লিয়াটিসের দু হাত ধরে বললেন, বন্ধু লিয়াটিস, অতীতে আমি যদি কোনো অন্যায় বা ভুল ত্রুটি করে থাকি, তাহলে এ মুহূর্তে সেসব ভুলে যাও তুমি। মনে রেখো, সেদিনের হ্যামলেট কিন্তু আজকের মতো সুস্থ স্বাভাবিক ছিল না। তখন সে ছিল পুরোপুরি উন্মাদ। পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে বলছি তোমায়, তুমি ভুলে যাও সেই দিনের উন্মাদ হ্যামলেটকে। আমার মনে তোমার প্রতি আর কোনো ক্ষোভ নেই গো। আজ থেকে আমি আর তুমি আগের মতোই বন্ধু। ছোড়া ভর্তি পানপাত্রে রাজা ক্লডিয়াস চুমুক দেবার সাথে সাথে চারিদিক থেকে বেজে উঠল দামামার ভেড়ির আওয়াজ। তার সাথে তাল দিয়ে শুরু হলো দুই পুরনো বন্ধুর তলোয়ারবাজি। এই প্রতিযোগিতার চলতি নিয়ম ছিল, এই প্রতিযোগীরা কেউ কাউকে আঘাত করবে না। হ্যামলেট খেলতে লাগলেন সেই নিয়ম মেনে।
কিন্তু লিয়াটিসের উদ্দেশ্য ছিল ভিন্ন। হ্যামলেটকে জোরদার আঘাত করবার জন্য মঞ্চ থেকে বারবার তাকে ইশারা করছেন রাজা ক্লডিয়াস। লিয়াটিস ভেবে পাচ্ছেন না, যেখানে নিয়ম মেনে খেলছেন হ্যামলেট, সেখানে সে কি করে সে নিয়ম ভাঙবে। আর সেভাবে হ্যামলেটকে আঘাত করতে বিবেকে লাগছে তার। খেলার মাঝে একসময় লিয়াটিসকে কোণঠাসা করে ফেললেন হ্যামলেট। ফলে বিবেকের বাধা ভুলে গিয়ে ক্রমশ উত্তেজিত হতে লাগলো লিয়াটিস। খেলার প্রথম রাউন্ড শেষ হবার পর মার কাছে যখন এসে দাঁড়ালেন ক্লান্ত হ্যামলেট, রানী ক্লডিয়াসের দিকে তাকিয়ে বললেন, হ্যামলেট তৃষ্ণার্ত, ওকে শরবত এনে দাও। ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিলেন ক্লডিয়াস। সাথে সাথে তিনি বিষ মেশানো শরবতের গ্লাস রানীর হাতে তুলে দিলেন। কিন্তু রানী সেই গ্লাস হ্যামলেটের হাতে দেবার পূর্বেই বেজে উঠল দ্বিতীয় রাউন্ড শুরুর বাজনা। সাথে সাথেই মার কাছ থেকে ছিটকে এসে হ্যামলেট দাঁড়ালেন খেলার জায়গায়। সেখান থেকে চেঁচিয়ে মাকে বললেন খেলার শেষে তিনি শরবত খাবেন। শুরু থেকে একইভাবে খেলা দেখতে দেখতে এদিকে রানী ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তাই শরবতের গ্লাসটা রাজাকে ফিরিয়ে না দিয়ে তিনি নিজেই কয়েক চুমুক খেয়েও ফেললেন। ক্লডিয়াস স্বপ্নেও ভাবেনি যে এইরূপ ঘটনা ঘটতে পারে, কিন্তু তখন আর তার কিছু করার নেই। ক্লডিয়াস এক মনে খেলা দেখতে লাগলেন, বুকে এক রাশ উত্তেজনা নিয়ে। দ্বিতীয় রাউন্ড চলার সময় হ্যামলেটকে তাতিয়ে তুলতে ইশারা করলেন ক্লডিয়াস। সাথে সাথেই তলোয়ার দিয়ে হ্যামলেটকে জোর আঘাত করলো লিয়াটিস। এ কি করছো বন্ধু? তুমি কি খেলার নিয়ম ভুলে গেছো নাকি? আমি খুব দুঃখিত বন্ধু, উত্তেজিত ছিলাম বলে আমি ঠিক খেয়াল করতে পারিনি। কিন্তু কিছুক্ষণ বাদে বিষ মাখানো তলোয়ার দিয়ে হ্যামলেটের গায়ে আবারও আঘাত করলো লিয়াটিস। এবার আর ধৈর্য রইল না হ্যামলেটের। তিনিও তার তলোয়ার দিয়ে জোর আঘাত করলেন লিয়াটিসকে। হ্যামলেটের শরীর থেকে রক্ত ঝরছিল লিয়াটিসের আঘাতের পর থেকেই। তার মতলব হাসিল হয়েছে দেখে চেঁচিয়ে উঠলেন রাজা ক্লডিয়াস, তোমরা এখনই লড়াই থামাও, থামাও এখনই। কিন্তু লড়াই বন্ধ হওয়ার বাজনা বেজে ওঠার আগেই হ্যামলেট তার তলোয়ারের আঘাতে ফেলে দিলেন লিয়াটিসের হাতে তলোয়ার। লিয়াটিসের তলোয়ারটা মাটিতে পড়ে যেতেই সেই বিষ মাখানো তলোয়ার তুলে নিয়ে হ্যামলেট বসিয়ে দিল লিয়াটিসের বুকে। এদিকে রানী এলিয়ে পড়েছেন। রানীকে এলিয়ে পড়তে দেখে মঞ্চে উপস্থিত সবাই চেঁচিয়ে উঠে বললেন, জ্ঞান লোপের ঠিক পূর্ব মুহূর্তে রানী টের পেলেন যে শরবত তিনি খেয়েছেন তাতে বিষ মেশানো ছিল। তিনি চেঁচিয়ে বললেন, হ্যামলেট, 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 আমি মারা যাচ্ছি হ্যামলেট। তোমার শরবতে বিষ মেশানো ছিল হ্যামলেট। আমি চললাম হ্যামলেট। হ্যামলেট অবাক হয়ে তাকালেন তার মায়ের দিকে। ঠিক সেই সময় বলে উঠল লিয়াটিস, হ্যামলেট শোনো বন্ধু, আর কিছুক্ষণ বাদে তুমি আর আমি দুজনেই চিরকালের মতো ছেড়ে যাবো এ পৃথিবী। তোমাকে মেরে ফেলার জন্য রাজা নিজেই বিষ মিশেছেন তরোয়ালে। আমাদের দুজনের রক্তেই মিশে গেছে সেই বিষ। বন্ধু বিদায়, বিদায়। বলতে বলতে এলিয়ে পড়ল লিয়াটিস। সীমাহীন ক্রোধে তখন সত্যই উন্মাদ হয়ে উঠেছেন হ্যামলেট। বিষ মাখানো তলোয়ারটা তুলে নিয়ে তিনি এসে দাঁড়ালেন মঞ্চে। কেউ কিছু বোঝার আগেই
সেই তলোয়ারটা তিনি জোরে বসিয়ে দিলেন ক্লডিয়াসের বুকের ভিতর। তুমি ছড়িয়েছ এই বিষ, তাই তোমাকেই এটা ফিরিয়ে দিলাম। চেঁচিয়ে বলে উঠলেন হ্যামলেট। রাজা, রানী, ক্লডিয়াস সবাই এখন মৃত। যে অন্যায়ের প্রতিবিধান চেয়েছিলেন বাবার প্রেতমূর্তি, সেটাই করেছেন হ্যামলেট। কিন্তু এবার সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। তার মাথা ঘুরতে শুরু করেছে, টলছে তার পা। হ্যামলেট বুঝতে পারলেন তার মৃত্যু নিকটেই। কিছুক্ষণ বাদেই তিনি মাটিতে ঢলে পড়লেন। সাথে সাথেই ছুটে এলেন তার পুরনো বন্ধু হোরেশিও। হ্যামলেটের মাথাটা তুলে নিলে নিজের কোলে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগের মুহূর্তে মুখ তুলে হ্যামলেট বললেন, আমার সময় শেষ হোরেশিও, আমার সময় শেষ। আর একসাথে ঘোড়ার পিঠে চড়ে দূর দেশে যাওয়া হলো না। রঙিন ফানুস ওড়ানো হলো না। কত কিছুই আর করা হলো না, বলো বন্ধু। তবে তবে দুঃখ হচ্ছে না, আফসোস নেই আমার। উপরে গিয়ে নিশ্চয়ই দেখা পাবো আমার পরিবারের। আরো একবার নিশ্চয়ই দেখা হবে সুন্দরী উইলিয়ার সাথে। এবার আর তাকে কষ্ট দেব না। দেখো, সবাইকে চিন্মুখের হতভাগ্য যুবরাজের কাহিনী শোনাবার জন্য একমাত্র তুমি বেঁচে রইলে হোরেশিও। একমাত্র তুমি বেঁচে রইলে। এই কঠিন করুণ গল্প গোটা দুনিয়াকে শুনিও। তাদের বলো এই হতভাগ্য যুবরাজ হ্যামলেটের কথা এক অপদার্থ সন্তান, এক ব্যর্থ প্রেমিক, এক অসহায় যুবরাজের কাহিনী।
এই কথাটি বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডেনমার্কের যুবরাজ হ্যামলেট। সে শুধু চেয়েছিল তার বাবার সাথে হয়ে যাওয়া বিশ্বাসঘাতকতার এবং মৃত্যুর প্রতিশোধ নিতে, কিন্তু তা করতে গিয়ে সে হারালো তার মা, তার ভালোবাসা, তার প্রেমিকা ওফেলিয়া এবং পরম বন্ধু লিয়াটিসকে। আর সব থেকে বড়, ডেনমার্ক হারালো তাদের যুবরাজকে। এই ছিল হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্কের রক্তক্ষয়ী অধ্যায়। শুনছিলেন ট্র্যাজেডি অব শেক্সপিয়ার অবলম্বনে হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক। আজকের গল্পের রূপদানে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছে প্রেতমূর্তি ও ক্লডিয়াসের চরিত্রে রাজদীপ, লিয়ার্টিস ও লোকের চরিত্রে স্বপন, হরেশিও, রাহিব, পলোনিয়াস, দেবাশিস, রনি গার্টুড ও উফেলিয়ার চরিত্রে কাকলি, গল্পপাঠে রাজু আঙ্কেল এবং হ্যামলেটের চরিত্রে আমি স্বর্ণদীপ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কেমন লাগছে স্বর্ণযুগের রূপকথা কমেন্ট করে জানান আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।